প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো এবং প্রতিনিয়ত সরকারের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে আছো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের গত ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করেছিলাম। সেই সপ্তম অধ্যায়ের নামই ছিল সরকার কাঠামো। অর্থাৎ গত ক্লাসে যে ফর্মস অফ গভর্নমেন্ট, অর্থাৎ বিভিন্ন দেশে সরকারের যে বিভিন্ন ধরন রয়েছে সেই ধরনগুলো আমরা দেখেছিলাম। সেই ধরন আলোচনা করতে যে আমরা গণতন্ত্রের কথা বলেছিলাম এবং আজকের ক্লাসে এই গণতন্ত্র নিয়ে আলোচনা করার কথা ছিল। আজ দেখব এই গণতন্ত্র কি, গণতন্ত্রের শ্রেণী বিভাগটা দেখব এবং সংক্ষেপে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো দেখব এবং একটা দেশে গণতন্ত্র চালু হওয়ার ক্ষেত্রে বা গণতন্ত্র যেটা আছে সেটা সফলতার জন্য কী কী দরকার, অর্থাৎ গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমরা ফিরে যাই গণতন্ত্র কি। এই গণতন্ত্রের সাম্প্রতিক সময়ে বিশ্ব রাজনীতিতে বা বিশ্বের যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে এই গণতন্ত্র। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল যে দেশ রয়েছে সেই উন্নয়নশীল দেশগুলোতে এই গণতন্ত্র যে শাসন ব্যবস্থা সেটা বিদ্যমান। আবার কিছু কিছু দেশ গণতন্ত্রের পথে হাঁটছে, অর্থাৎ তাদের পুরনো যে রাজনৈতিক ব্যবস্থা যেটা রয়েছে সেই দল ভেঙে জনগণের, অর্থাৎ জনগণের অংশগ্রহণের ভিত্তিতে এই গণতন্ত্র চালু করতে চাচ্ছে। যাই হোক, এই গণতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কিন্তু ডেমোক্রেসি। ডেমোক্রেসি আবার গ্রিক শব্দ ডেমোস এবং ক্রাটিয়া থেকে এসেছে, যেখানে ডেমোস অর্থ জনগণ এবং ক্রাটিয়া অর্থ হচ্ছে শাসন। সুতরাং যদি বলতে চাই ডেমোক্রেসি শব্দের অর্থ কি, ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে জনগণের শাসন। অর্থাৎ যে ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ থাকে, অর্থাৎ অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার গঠন করা হয় সেই সরকারকে বা সেই শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে। আবার বলছি, যে ধরনের শাসন ব্যবস্থায় পাবলিক পার্টিসিপেশন বা জনগণের অংশগ্রহণ থাকে সেটাকে বলছে গণতন্ত্র। এখন এই গণতন্ত্র যেটা, এটা মূলত গ্রিক থেকে উৎপত্তি একটি ধারণা, অর্থাৎ এখান থেকে এটার বাস্তব ধারণা পেয়েছে। এখন এই গণতন্ত্র কি, এটার দু একজন মনীষীর সঙ্গে আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব, তাহলে আশা করি এই বিষয়টা তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে প্রায় 2500 বছর আগে, অর্থাৎ 2500 বছর আগে হেরাডোটাস, ইতিহাস তোমরা জানো ইতিহাসের জনক হচ্ছে হেরাডোটাস। এই হেরাডোটাস গণতন্ত্রে একটা সংজ্ঞা দিয়েছিলেন। উনি বলেছেন যে গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণী সমূহের উপরে ন্যস্ত থাকে না, বরং সমাজের সব সদস্যগণের উপর ন্যস্ত হয় ব্যাপকভাবে। সংজ্ঞাটা আবার বলছে, এখান থেকে প্রায় 2500 বছর আগে হেরাডোটাস গণতন্ত্রের একটা কার্যকরী সংজ্ঞা দিয়েছিলেন। সেটা হচ্ছে গণতন্ত্র এক প্রকার শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা কোনো শ্রেণী বা শ্রেণী গোষ্ঠীর উপরে ন্যস্ত থাকে না, বরং সমাজের সব সদস্যগণের উপরে ন্যস্ত থাকে ব্যাপকভাবে। এই সংজ্ঞাটা যদি আমরা বোঝার চেষ্টা করি, হেরাডোটাস যেটা বলতে চাচ্ছেন যে এই গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে শাসন ব্যবস্থা কতিপয় ব্যক্তি বা কতিপয় গোষ্ঠী বা কোনো নির্দিষ্ট গোষ্ঠী সমাজ গোত্রের উপরে নিয়োজিত থাকে না, বরং
সেটা সমাজে যারা বসবাস করে সেই বসবাসরত সকল জনগণের উপরে কিন্তু ব্যাপকভাবে ন্যস্ত থাকে সেটা। এটা হচ্ছে গণতন্ত্র। আর আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা তো তোমরা জানোই। আব্রাহাম লিঙ্কন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। গণতন্ত্রের একটা বক্তব্যে তিনি এই কথাটা বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের শাসন। এটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ জনগণ জনগণকে শাসন করে। এটা যদি একটু ভাঙতে চাই আমরা দেখব যে গণতন্ত্র যেটা সেটা আমাদেরকে শাসন করায়। সেটা কিভাবে করি? আমি নিজে ডিরেক্ট করি না, আমি একজন প্রতিনিধি নির্বাচন করি, সেই প্রতিনিধির মাধ্যমে আমি শাসিত হই। এটাকে বলছে গণতন্ত্র। সুতরাং এত সময়ে যে গণতন্ত্র সম্পর্কে জানার চেষ্টা করলাম, সেই গণতন্ত্রের যদি ওভারঅল সংজ্ঞায় আমরা আসতে চাই তাহলে এক কথায় এটা বলতে পারবো, গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন। অর্থাৎ যে ধরনের শাসন ব্যবস্থায় অধিকাংশ জনগণের অংশগ্রহণ থাকে সেই ধরনের শাসন ব্যবস্থাকে গণতন্ত্র বলে। এখন এই গণতন্ত্রের শ্রেণী বিভাগটা একটু দেখব যে গণতন্ত্র কত প্রকার এবং কি কি। গণতন্ত্র যদি আমরা ভাগ করতে যাই হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র, অর্থাৎ ডিরেক্ট ডেমোক্রেসি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট ডেমোক্রেসি। প্রথম যেটা বললাম 1 নাম্বার প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। এই দুটো বলার আগে আমরা একটু জানার চেষ্টা করব প্রত্যক্ষ কি এবং পরোক্ষ কি। প্রত্যক্ষ হচ্ছে আমি নিজে যেটা সরাসরি করি, অর্থাৎ ডিরেক্ট। এখানে কোনো ভায়া থাকে না, কোনো মিডিয়া থাকে না, অর্থাৎ আমি সরাসরি যেটা করছি সেটাকে বলছি প্রত্যক্ষ। আর ইনডাইরেক্ট হচ্ছে বা পরোক্ষ হচ্ছে আমি অন্যকে দিয়ে যেটা করিয়ে নিচ্ছি সেটাকে বলছি পরোক্ষ গণতন্ত্র। এখন আসি যে প্রত্যক্ষ গণতন্ত্র কি, অর্থাৎ এই ধরনের গণতন্ত্রে সরাসরি জনগণ শাসন ব্যবস্থার সাথে জড়িত থাকে একেবারে নিজে। প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রে, তখন তো সেগুলোকে সিটি স্টেট বলা হতো, অর্থাৎ প্রাচীন ছোট ছোট নগরকে কেন্দ্র করে যে রাষ্ট্র গড়ে উঠেছিল সেটাকে বলছে নগর রাষ্ট্র বা সিটি স্টেট। এই নগর রাষ্ট্র বা সিটি স্টেটগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র আমরা দেখেছি। সেটা কেমন? একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে অধিকাংশ জনগণ একসাথে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করত বা একটা পলিসি নিত, সেই পলিসিটা ইমপ্লিমেন্ট করতো। অর্থাৎ নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিনে সকল জনগণ একসাথে বসে একটা সিদ্ধান্ত নিত। এটাকে বলছি যে প্রত্যক্ষ গণতন্ত্র। অর্থাৎ সেই জায়গাটাতে যখন অধিকাংশ জনগণ অংশগ্রহণ করলো এবং তাদের মতামত দিল সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ গণতন্ত্র। অর্থাৎ এখানে ব্যক্তি নিজেই সেই সিস্টেমটার সাথে জড়িত। এই ধরনের গণতন্ত্রকে বলছে প্রত্যক্ষ গণতন্ত্র। এখন যাব পরোক্ষ গণতন্ত্র কি। প্রত্যক্ষের বিপরীতটা হচ্ছে পরোক্ষ। এখানে ব্যক্তি নিজে না, অন্যদেরকে দিয়ে করানো হয়। আমরা যদি তৃতীয় বিশ্বের দেশগুলোর দিকে তাকাই, সেখানে যে গণতান্ত্রিক সিস্টেম যেটা চালু আছে সেই গণতন্ত্র কিন্তু পরোক্ষ। এখানে আমরা প্রাচীন গ্রিক নগর রাষ্ট্রের মতো একসাথে বসি না এবং একসাথে বসে কোনো সিদ্ধান্ত কিন্তু নেই না। এখানে কি হচ্ছে, আমি একজন প্রতিনিধি নির্বাচন করছি, আমি একজনকে ভোট দিচ্ছি, সেই প্রতিনিধি আবার আরেকজনকে নির্বাচন করছে বা নাই করছে। অর্থাৎ আমি আরেকজনকে নির্বাচন করলাম, সে যখন আমাকে শাসন করছে সেটাকে বলছি পরোক্ষ গণতন্ত্র বা ইনডিরেক্ট ডেমোক্রেসি। আশা করি বুঝতে পেরেছ। এর পরেও যদি বুঝতে সমস্যা হয় আমাকে জানাবে। এখন দেখব এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, তার বৈশিষ্ট্যগুলো কি। আসলে বিশ্বের বিভিন্ন দেশে তো বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা আছে। এই শাসন ব্যবস্থার ভিড়ে কোনটা গণতন্ত্র, কোনটা রাজতন্ত্র, কোনটা একনায়কতন্ত্র চিনব কীভাবে?
সেই যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝব যে এটা গণতন্ত্র, সেই বৈশিষ্ট্যগুলো আমি বলছি। 1 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার। গণতন্ত্র হচ্ছে, পয়েন্টগুলো কিন্তু লিখে নেবে, বলছি গণতন্ত্রের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার। গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার, অর্থাৎ এখানে আমি আরেকজনকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করি, সেই প্রতিনিধি আমাকে শাসন করে। যে ধরনের শাসন ব্যবস্থায় ব্যক্তি একজন প্রতিনিধি নির্বাচন করে এবং সেই প্রতিনিধি সেই সমাজের মানুষকে শাসন করে, সেই ধরনের শাসন ব্যবস্থাকে আমরা বলছি প্রতিনিধিত্বমূলক সরকার। অর্থাৎ এখানে ব্যক্তি নিজে না, অর্থাৎ নিজে একজনকে ভোট দিচ্ছে বা প্রতিনিধি নির্বাচন করছে এবং সেই প্রতিনিধি তাকে আবার শাসন করছে। এটা হচ্ছে গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার যে বৈশিষ্ট্য আমরা দেখব সেটা বলছি যে সংখ্যাগরিষ্ঠের শাসন। দুটো বিষয় এখানে আছে, একটা হচ্ছে সংখ্যালঘিষ্ঠ আর একটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। সংখ্যালঘিষ্ঠ হচ্ছে সংখ্যায় কম, আর সংখ্যাগরিষ্ঠ হচ্ছে সংখ্যায় বেশি। এই যে গণতন্ত্র, এখানে সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ সংজ্ঞা দিতে যেয়ে আমরা বলেছিলাম যে এটা হলো অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে গঠিত একটা সরকার। সুতরাং কোনো একটা সিস্টেম যখন আমরা বাছাই করি, সেখানে যদি 50-50 হয় তাহলে কিন্তু সেখানে একটা ভালো সিদ্ধান্তে আসা খুব টাফ। তখন আমরা কি করি, 49-51। অর্থাৎ এই গণতন্ত্রটাও হচ্ছে ঠিক এমন সংখ্যাগরিষ্ঠের শাসন, অর্থাৎ অধিকাংশ জনগণের শাসন। আমরা খেয়াল করি যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচনে যে প্রতিনিধি অধিকাংশ ভোটে জয়লাভ করে সেই কিন্তু তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। সুতরাং এই গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ শাসন, কারণ এই ধরনের শাসন ব্যবস্থায় অধিকাংশ জনগণের মতামত থাকে এবং সেই অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে কিন্তু এই সরকার গঠন করা হয়। সুতরাং আমরা 2 নাম্বার বৈশিষ্ট্য যে সেটা পেলাম। এখন যাব 3 নাম্বার বৈশিষ্ট্য, সেটাকে বলছি জনমতের প্রাধান্য। অর্থাৎ গণতন্ত্রে জনমতের প্রাধান্য দেওয়া হয়। এই জনমতেরটা কি আসলে? জনমতের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পাবলিক ওপিনিয়ন। অর্থাৎ রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে অধিকাংশ জনগণের যে সুচিন্তিত এবং গ্রহণযোগ্য মতামত, সেটাই হচ্ছে জনমত। এই গণতন্ত্রে জনমতের প্রাধান্য থাকে। এই গণতন্ত্র ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থায় কিন্তু এমন জনমতের প্রাধান্য দেওয়া হয় না। অর্থাৎ অধিকাংশ জনগণ সেখানে মত দিচ্ছে যে আমার এই প্রার্থী ভালো বা আমার এই শাসক ভালো। সুতরাং এই অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে পরবর্তীতে সেই সরকার অথবা অন্য একটা সরকার নির্বাচিত হয়ে আসছে। সুতরাং যদি আমরা গণতন্ত্রের বৈশিষ্ট্যের কথা বলি, তাহলে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে জনমতের প্রাধান্য এখানে দেওয়া হচ্ছে। 4 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আমরা বলবো সেটা হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্র হলো দায়িত্বশীল একটা সরকার। দায়িত্বশীল সরকারটা আসলে কি? যখন নির্বাচন আসে তখন এই নির্বাচনে অধিকাংশ জনগণের, অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই প্রতিনিধি ক্ষমতায় আসে। অর্থাৎ জনগণের সাথে তার কিছু কমিটমেন্ট থাকে, সেই কমিটমেন্ট সে পূরণ করবে। এই ম্যান্ডেট এটা বা তার নিশ্চয়তা দেওয়ার কারণেই কিন্তু সাধারণ জনগণ সেই প্রার্থীকে যাচাই বাছাই করে, তাকে ভোট দেয়। সুতরাং যেহেতু সে জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেল, তার দায়িত্ব বা কর্তব্য হচ্ছে সেই ম্যান্ডেটগুলো পূরণ করা। সুতরাং এটাকে যেহেতু সে ওয়াদা করেছে, সে শপথ করেছে, সুতরাং তার এই কাজগুলো করতে হবে। এটাকে আমরা বলছি যে গণতন্ত্র হচ্ছে দায়িত্বশীল সরকার ব্যবস্থা। এই গণতন্ত্রে যারা নির্বাচিত হলো তারা কিন্তু
আইন সবার কাছে দায়বদ্ধ থাকছে এবং পরোক্ষভাবে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে সেই সাধারণ জনগণের কাছে তার কাজের জন্য প্রতিনিয়ত জবাবদিহি করে যাচ্ছে। আমরা যদি জাতীয় সংসদের অধিবেশনগুলো দেখি, সেই অধিবেশনগুলো পুরোটাই কিন্তু তাদের জবাবদিহিতা, তাদের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। সুতরাং গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাকে আমরা বলছি এটা একটা দায়িত্বশীল সরকার ব্যবস্থা। এরপর 5 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আমরা বলব সেটা হচ্ছে বহুদলীয় ব্যবস্থা। গণতন্ত্র যে শাসন সেখানে অনেকগুলো দলের পার্টিসিপেশন থাকে, অনেকগুলো দলের অংশগ্রহণ থাকে। যেই দেশে বা যেই রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল একটা বা রাজনৈতিক দল নেই সেটাকে কিন্তু আমরা গণতন্ত্র বলি না। সৌদি আরবে কিন্তু একটা মাত্র রাজনৈতিক দল আছে, সেটাকে কিন্তু আমরা বলছি না। দুঃখিত, সৌদি আরবে ওরকম স্বীকৃত কোনো রাজনৈতিক দল নেই। তবে চীন, কিউবা বা ভিয়েতনামের মতো দেশে একটা মতো রাজনৈতিক দল আছে। সুতরাং এইগুলোকে আমরা গণতন্ত্র বলি না। সৌদি আরবের রাজতন্ত্র সেখানে চলছে। সুতরাং বাংলাদেশের দিকে বা তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, সাউথ এশিয়ার যে দেশগুলো আছে, সেই সাউথ এশিয়ার দেশগুলো কিন্তু বহু দল রয়েছে। বাংলাদেশে যদি আমরা তাকাই, প্রায় 41টা মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, আর এই নিবন্ধনের বাইরেও কিন্তু কিছু রাজনৈতিক দল রয়েছে। সুতরাং এই গণতন্ত্র হচ্ছে বহু দলের সমাবেশ। এখানে অনেকগুলো দল থাকে এবং সেই অনেকগুলো দলের ভিতর থেকে জনগণ যাদেরকে মনে করে যে তারা জনকল্যাণমুখী এবং তাদের কল্যাণে কাজ করবে, তাদেরকেই তারা নির্বাচিত করে। এটাকে আমরা বলছি গণতন্ত্র। এবার 6 নাম্বার বৈশিষ্ট্য, আইনের শাসন থাকে। গণতন্ত্র যে শাসন ব্যবস্থা, সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন থাকে বা রুল অফ ল থাকে। রুল অফ লটা কি? সেটা হচ্ছে যে আইনের দৃষ্টিতে সবাই সমান, অর্থাৎ আইন জাতি, ধর্ম, গোত্র, বর্ণ বিশেষ কোনো পার্থক্য সৃষ্টি করে না, অর্থাৎ সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, যেটা সেটাকে বলছে আইনের শাসন। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন থাকে, অর্থাৎ একটা রাষ্ট্রে বসবাসরত সর্বস্তরের যে জনগণ রয়েছে, সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এই আইনের শাসন কিন্তু বা আইনের যে সুবিধা রয়েছে সেই সুবিধাটা সমানভাবে ভোগ করে। বাট যেখানে একনায়কতন্ত্র, পরবর্তী ক্লাসে কিন্তু আমরা একনায়কতন্ত্র আলোচনা করব। এই একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র বা রাজতন্ত্র যেখানে রয়েছে সেখানে কিন্তু এই আইনের শাসন অতটা কার্যকর ভূমিকা রাখতে পারে না। এরপরে যাব 7 নাম্বার যে বৈশিষ্ট্য আছে। 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছি যে রেগুলার বা নিয়মিত নির্বাচনের কথা বলছি। যেহেতু গণতন্ত্র হচ্ছে অধিকাংশ জনগণের শাসন এবং অধিকাংশ জনগণ তাদের মতামতের ভিত্তিতেই যখন শাসককে নির্বাচন করে, তখন সেখানে নির্বাচন থাকবেই। নির্বাচন ছাড়া গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থার অস্তিত্বও কিন্তু চিন্তা করা যায় না। গণতন্ত্রের মুখ্য, প্রথম, প্রধান এবং অন্যতম যে উপাদান সেটা হচ্ছে ইলেকশন, নট সিলেকশন। এখানে অনেকগুলো বিকল্প থাকে, সেই অনেকগুলো বিকল্পর মধ্য থেকে একজনকে নির্বাচন করা হয়, এটাকে আমরা বলছি নির্বাচন। এই গণতন্ত্রে নির্বাচন থাকে। নির্বাচনটা হচ্ছে অনেকগুলো বিকল্পের ভিতর থেকে আমার উত্তম গ্রহণযোগ্য যে বিকল্প, সেই বিকল্পটাকে বাছাই করা, সেটা হচ্ছে নির্বাচন। আর এই নির্বাচন কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতে রয়েছে এবং থাকবেই। সর্বশেষ এবং 8 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা আমি বলবো সেটা স্বাধীন প্রচার মাধ্যম বা স্বাধীন গণমাধ্যম। গণমাধ্যম কি সেটা তোমরা জানো যে একটা দেশের 5th স্টেট বলা হয়। সেই দেশের যে নিউজ পেপার রয়েছে, টিভি মিডিয়াগুলো রয়েছে, রেডিও রয়েছে, অনলাইন পোর্টালগুলো রয়েছে, সেগুলোর কথা বলবো। গণতন্ত্র যে দেশে এক্সিস্ট করে বা যে ধরনের শাসন ব্যবস্থায় এই গণতন্ত্র আছে, সেখানে এই প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে
সংবাদগুলো পরিবেশন করতে পারে। অর্থাৎ সেখানে যেহেতু অধিকাংশ জনগণ এবং গণতন্ত্রে একটা শক্তিশালী বিরোধী দল থাকে, সুতরাং শক্তিশালী বিরোধী দল যেহেতু আছে, সমালোচনা থাকবে। আর শক্তিশালী বিরোধী দলকে আমরা বলছি শ্যাডো গভর্নমেন্ট। সুতরাং এখানে প্রচার মাধ্যমগুলো স্বাধীনভাবে তাদের মতামতগুলো কিন্তু প্রকাশ করতে পারে। এত সময় যে বৈশিষ্ট্যের কথা আমি বললাম সেগুলো ছিল গণতন্ত্রের বৈশিষ্ট্য। এখন দেখব যে একটা দেশে এই গণতন্ত্র যেটা আছে সেই গণতন্ত্র সফল হতে হলে কী কী শর্ত লাগবে, অর্থাৎ সেই গণতন্ত্রের সফলতার শর্তগুলো কী। গণতন্ত্রকে আমি কার্যকরী করব, গণতন্ত্রকে আমি ইফেক্টিভ করব। সেই ইফেক্টিভ করতে হলে আমার কী কী লাগবে? প্রথম যেটা দরকার, অর্থাৎ প্রথম যে বিষয়টা, অর্থাৎ প্রথম যে শর্ত, সেটা হচ্ছে গণতান্ত্রিক মানসিকতা লাগবে। অর্থাৎ একটা রাষ্ট্রে যারা বসবাস করে যে সমস্ত জনগণ, সেই সমস্ত জনগণের এরকম ধরনের মানসিকতা থাকতে হবে বা টেন্ডেন্সি থাকতে হবে যে আমি গণতন্ত্রে বিশ্বাসী, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, আমি এমন একটা শাসন ব্যবস্থা চাই যে ধরনের শাসন ব্যবস্থায় অধিকাংশ জনগণ শাসন করুক এবং আমার মতামতের প্রাধান্য পায়। এই যে মেন্টাল যে ব্যাপারটা, এটা থাকতে হবে। অর্থাৎ আমার সেই ধরনের মানসিকতা থাকতে হবে। সেই ধরনের মানসিকতা যদি আমার না থাকে তাহলে সেখানে কিন্তু গণতন্ত্র যেটা রয়েছে সেটা সফল হবে না। সুতরাং আমাদের প্রথম এবং প্রধান যে শর্ত রয়েছে সেটা গণতান্ত্রিক মানসিকতা। 2 নাম্বার যে শর্তটা আছে সেটা হচ্ছে শিক্ষিত জনগণ লাগবে বা সচেতন জনগণ লাগবে। শিক্ষিত হলেই সচেতন হবে, আবার অশিক্ষিত হলেই যে অসচেতন হবে বিষয়টা তেমন নয়। অনেক অশিক্ষিত ব্যক্তি অনেক বিষয়ে অনেক সচেতন। বিষয়টা হচ্ছে এই গণতন্ত্র যদি সফল হতে হয় তাহলে সেখানে সচেতন জনগণ লাগবে বা শিক্ষিত জনগণ লাগবে, যারা এই গণতন্ত্র সফল হলে সেখানে লাভটা কী, বা গণতন্ত্র যদি ব্যর্থ হয় তাহলে সেখানে সমস্যাটা কী, অর্থাৎ গণতন্ত্রের সমস্যাগুলো কী, তার সুবিধাগুলো কী, তার অসুবিধাগুলো কী, এগুলো রিয়েলাইজ করার মতো জনগণ থাকতে হবে। যদি কোনো দেশে এইগুলো উপলব্ধি করার মতো জনগণ থাকে তবে সেখানে গণতন্ত্র সফল হবে। কারণ তারা এই গণতন্ত্রের যে এপিটোপিট সেটা বোঝার চেষ্টা করবে এবং কার্যকর যে ভূমিকা রয়েছে সেই কার্যকর ভূমিকা তারা রাখতে পারবে। সুতরাং 2 নাম্বার যে শর্ত আমরা পেলাম সেটা হচ্ছে শিক্ষিত বা সচেতন জনগণ লাগবে। এরপর যাব 3 নাম্বার শর্ত, অর্থাৎ 3 নাম্বার শর্ত যেটা লাগবে সেটা হচ্ছে যোগ্য নেতৃত্ব বা কোয়ালিফাইড লিডারশিপ লাগবে। এই যোগ্য নেতৃত্বটা কি? আসলে নেতার গুণাবলী হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডারশিপ, আর নেতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিডার, যেটা লিড থেকে এসেছে। অর্থাৎ লিড শব্দের অর্থ হচ্ছে চালনা করা বা পরিচালনা করা। অর্থাৎ যিনি সামনের থেকে সব কিছু পরিচালনা করেন বা পথ দেখান তাকে আমরা বলছি নেতা। এখন এই নেতা যিনি পথ দেখাবেন তিনি যদি অযোগ্য হন তাহলে সঠিক গন্তব্যে পৌঁছানো কিন্তু সম্ভব না। দক্ষ মাঝি, নাবিক বা সারেং ছাড়া যেমন নৌকা বা জাহাজ চালানো সম্ভব না, ঠিক একইভাবে একজন যোগ্য নেতৃত্ব ছাড়াও কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করা সম্ভব না। সুতরাং এই গণতন্ত্রকে সফল হতে হলে আমার যোগ্য নেতৃত্ব লাগবে। নেতৃত্বটা অবশ্যই কোয়ালিফাইড হবে, তাহলেই গণতন্ত্র সফলতার মুখ দেখবে। এরপর 4 নাম্বার যে বৈশিষ্ট্যটা আমরা দেখব সেটা হচ্ছে 4 নাম্বার যে সফলতার শর্তগুলি দেখব সেটা একাধিক রাজনৈতিক দল থাকবে। রাজনৈতিক দল যদি একটা থাকে তবে সেখানে গণতন্ত্র সফল হবে না এবং সেটা গণতন্ত্রও হবে না, সেটা হবে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র বা রাজতন্ত্র।
এখন গণতন্ত্রকে যদি সফল করতে চাই, তবে সেখানে একাধিক রাজনৈতিক দল লাগবে, একের অধিক রাজনৈতিক দল লাগবে। সেটা 2টো হতে পারে, 3টা হতে পারে, বা আরও অনেক বেশি হতে পারে। দেখি যে চীনে কমিউনিস্ট পার্টি রয়েছে, খুব শক্তিশালী একটি পার্টি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 2টো রাজনৈতিক দল রয়েছে, ডেমোক্রেটিক এবং রিপাবলিকান। যুক্তরাজ্যে যদি দেখি লেবার কনজারভেটিভ রয়েছে, এবং বাংলাদেশের মতো যে তৃতীয় বিশ্বের যে রাইজিং কান্ট্রি যেটা রয়েছে, সেখানে 41টার উপরে রাজনৈতিক দল আছে নিবন্ধিত। সুতরাং এই গণতন্ত্রকে যদি আমরা সফল করতে চাই, তবে শর্ত হচ্ছে একাধিক রাজনৈতিক দল থাকতে হবে, অর্থাৎ একটা রাজনৈতিক দল না, একের অধিক রাজনৈতিক দল কিন্তু থাকতে হবে, তবে সেখানে গণতন্ত্র সফল হবে। এরপর 5 নাম্বার যে শর্তের কথা আমরা বলছি, যে জনমত থাকতে হবে, অর্থাৎ জনমতের প্রাধান্য থাকতে হবে। জনমত কি? একটু আগেই বললাম যে অধিকাংশ জনগণের যে মতামত, রাষ্ট্রীয় বা জাতীয় বা গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে অধিকাংশ জনগণের যে মতামত, সেটাকে আমরা বলছি জনমত। এখন এই যে জনমত, সেই জনমতের প্রাধান্য কিন্তু থাকতে হবে। এখন কোন রাষ্ট্রে যদি এই জনমতের প্রাধান্য না থাকে, অর্থাৎ জনগণ যদি স্বাধীনভাবে কথা বলতে না পারে, জনগণের মুখ যদি চেপে রাখা হয়, তবে সেখানে জনগণ কিন্তু তার মতামত প্রকাশ করতে পারবে না। সুতরাং জনমত, অর্থাৎ জনগণ যদি স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে না পারে, তবে সেখানে গণতন্ত্র সফল হবে না। সুতরাং আমাদের একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম যে শর্ত, সেটা হচ্ছে জনমতের প্রাধান্য এবং জনমত থাকতে হবে। তাহলেই যদি ওই রাষ্ট্রে বসবাসরত জনগণ স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারে, কথা বলতে গেলে যদি তার গলা চেপে না ধরা হয়, তবে সেখানে গণতন্ত্র সফল হবে। এরপরে যাব 6 নাম্বার যে শর্ত আছে আমাদের, সেটা বিচার বিভাগের স্বাধীনতা লাগবে। গত ক্লাসেও বলেছিলাম, এখন আবার বলছি, সরকারের বিভাগ 3টা: এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি। এই জুডিশিয়ারির বাংলা হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগের স্বাধীনতা লাগবে, অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে মানবিকতাকে মাথায় রেখে বিচার বিভাগের বিচার কার্য পরিচালনা করতে হবে। অর্থাৎ সেখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না, শাসন বিভাগের বা আইন বিভাগের কোনো হস্তক্ষেপ সেখানে থাকবে না। যদি সেই হস্তক্ষেপ থাকে, তাহলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। আর বিচার বিভাগের স্বাধীনতা যদি ক্ষুণ্ণ হয়, তবে গণতন্ত্র সেখানে কখনোই সফলতার মুখ দেখবে না। সুতরাং গণতন্ত্রকে যদি সফল করতে চায়, বিচার বিভাগকে অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ থাকতে হবে। এরপর যে 7 নাম্বার যে শর্ত বলি রয়েছে, সেটা সহনশীলতা। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সাথে যারা জড়িত, সেটা হোক পলিসি ইমপ্লিমেন্টার বা পলিসি মেকার বা পলিটিশিয়ান, যেই হোক না কেন, তাকে সহনশীল হতে হবে। এখানে যেহেতু অধিকাংশ জনগণের মতের ভিত্তিতেই সরকার চলে, অধিকাংশ জনগণের মত এখানে আছে এবং মত থাকবে। সুতরাং এই পয়েন্টে এক একজন ব্যক্তি এক এক রকম বলতে পারে। প্রত্যেকটা কথার শোনার মতো মেন্টালিটি কিন্তু ক্রিয়েট করতে হবে, সহনশীল হতে হবে। এখানে কখনো রাজনৈতিক দলের ভিতরে বিশৃঙ্খলা হবে, এখানে কখনো মতানৈক্য হবে। ইভেন আমরা যদি দেখি উন্নয়নশীল দেশের বা উন্নত দেশের যে পার্লামেন্টগুলো রয়েছে, সেই অধিবেশনে মরিচ ছোড়ার মতো ঘটনাও কিন্তু ঘটে। সুতরাং এই সব বিষয়ে কিন্তু সহনশীল হতে হবে, তাহলেই গণতন্ত্র সফল হবে। এরপর 8 নাম্বার যে শর্ত রয়েছে, সেটা আইনের শাসন থাকতে হবে। আইনের শাসনটা কি? অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য আইন যখন সমানভাবে প্রযোজ্য হবে, অর্থাৎ
সবাই সেই আইনের সুবিধার আওতায় আসবে, আইন থেকে কেউ বঞ্চিত হবে না, তখন সেটাকে আমরা বলছি আইনের শাসন। সুতরাং গণতন্ত্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আইনের শাসন থাকবে, অর্থাৎ এই ধরনের শাসন ব্যবস্থায় আইনের শাসন থাকতে হবে। আইন যদি পক্ষপাত দোষে দুষ্ট হয়, আইন যদি কাউকে অতিরিক্ত সুবিধা দেয়, তবে সেখানে গণতন্ত্র সফল হবে না। গণতন্ত্র সফল হতে হলে অবশ্যই সেখানে আইনের শাসন লাগবে। এরপর 9 নাম্বার যে বৈশিষ্ট্যের কথা, 9 নাম্বার যে শর্তটার কথা বলবো সেটা হচ্ছে লিখিত সংবিধান। কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ। অর্থাৎ রাষ্ট্র তার নিজের প্রয়োজনে এই সংবিধানটাকে বেছে নিয়েছে। এটা একটা জীবন, ওয়ে অফ লাইফ, মানে কীভাবে জীবন চলবে সেটা একটা লিপিবদ্ধ আকারে, অর্থাৎ এ সেট অফ রুলস। মাঝি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, সংবিধান ছাড়াও কিন্তু একটা রাষ্ট্র চলতে পারে না। সুতরাং এই সংবিধান যেটা রয়েছে আমরা জানি দুই প্রকার, লিখিত সংবিধান আর অলিখিত সংবিধান। সুতরাং অলিখিত সংবিধানের চেয়ে লিখিত সংবিধানের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সুতরাং এই সংবিধান কিন্তু লিখিত হতে হবে। অর্থাৎ যে দেশের গণতন্ত্রকে আমি শক্তিশালী করতে চাচ্ছি, সেই দেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান কিন্তু লিখিত হতে হবে। এরপর 10 নাম্বার যে শর্তের কথা আমরা বলবো সেটা জাতীয় ঐক্য এবং সংহতি থাকতে হবে। ন্যাশনাল একটা ইউনিটি লাগবে, অর্থাৎ জাতীয় ঐক্য লাগবে। জাতীয় ঐক্যটা কি? অর্থাৎ একটা জাতীয় মেল বন্ধন লাগবে, জাতীয়তাবাদ থাকতে হবে। জাতীয়তাবাদটা হচ্ছে আমার একটা ভ্যালুস, আমার একটা বিশ্বাস, বা যে বিশ্বাস বা ভ্যালুস থাকার কারণে আমি নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করছি, সেটাকে আমরা বলছি জাতীয়তা। এখন এই জাতীয় ঐক্য থাকতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বা রাষ্ট্রীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রে ঐক্য থাকতে হবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়ে ডিসিশনের ক্ষেত্রে ঐক্য থাকতে হবে, এক থাকতে হবে, তাহলেই গণতন্ত্র সম্ভব হবে। তা না হলে সেখানে গণতন্ত্রের পরিবর্তে স্বেচ্ছাচারতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র আসার সম্ভাবনা কিন্তু থাকবে। অর্থাৎ অধিকাংশ জনগণের এখানে সংহতি লাগবে। 11 নাম্বার যে শর্তের কথা আমি এখন বলবো সেটা হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা। অর্থাৎ সরকারের যে 3টা বিভাগ রয়েছে সেই 3টা বিভাগের 3 নাম্বারে যেটা অবস্থান করে সেটা হচ্ছে স্বাধীন বিচার বিভাগ। এই বিচার বিভাগকে স্বাধীন হতে হবে, অর্থাৎ বিচার বিভাগ সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে তার বিচার কার্য সম্পাদন করার মতো যে ক্যাপাসিটি সেটা থাকতে হবে। অর্থাৎ সেখানে শাসন বিভাগ বলি বা আইন বিভাগ বলি, কোনো বিভাগই সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে সেখানে গণতন্ত্র সফল হবে। 12 নাম্বার যে শর্ত আমরা এখন বলবো সেটা হচ্ছে উন্নত নৈতিকতা। অর্থাৎ আমরা মানুষ হিসেবে যারা সমাজে বসবাস করি, আমাদের যে মোরালিটি রয়েছে সেই মোরালিটিটা অনেক বেশি ডেভেলপ থাকতে হবে, অনেক বেশি উন্নত থাকতে হবে, অর্থাৎ নৈতিকতার প্রাধান্য দিতে হবে। নৈতিকতা হচ্ছে আমার একটা সংকল্প বা আমার লক্ষ্য উদ্দেশ্য যেটা আমাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে, এটাকে ভ্যালুসও বলে অনেক সময়। অর্থাৎ নৈতিকতা যেটা আমার নৈতিকতাকে নাড়া দেয়, আমার ভিতরটাকে নাড়া দেয়, যেটা আমার করা উচিত ছিল সেটা। এখন এই গণতন্ত্রকে সফল করার জন্য আমার নৈতিকতা থাকতে হবে। সর্বশেষ যে শর্তের কথা আমি বলবো সেটা হচ্ছে দেশপ্রেম। একজন রাষ্ট্রে একটা নাগরিকের প্রথম এবং প্রধান যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা হচ্ছে সেই দেশের প্রতি বা সেই দেশের সরকারের প্রতি আনুগত্য পোষণ করা। আমি গণতন্ত্রকে ভালোবাসি কিনা, আমি দেশকে ভালোবাসি কিনা, ইটস এ মেজর ফ্যাক্ট। আমি যদি দেশকে ভালোবাসি, দেশের কল্যাণে অর্থাৎ দেশের সার্বিক উন্নয়নে যে ধরনের শাসন ব্যবস্থা প্রয়োজন সেই ধরনের শাসন ব্যবস্থাকে আমাকে স্যালুট দিতে হবে।
সেই ব্যবস্থাকে অর্থাৎ আমাকে একজন দেশপ্রেমিক হয়ে উঠতে হবে, যে দেশকে ভালোবাসে না তার কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। সুতরাং এত সময় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী। আজকের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের ওভারঅল ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করলাম, আমরা গণতন্ত্র কি সেটা একটু দেখলাম, দুজন মনীষীর সংজ্ঞাটা বিশ্লেষণ করলাম এবং গণতন্ত্রের যে শ্রেণীবিভাগ সেটা দেখেছি এবং গণতন্ত্রের কি কি বৈশিষ্ট্য আছে সেটাও কিন্তু দেখেছি। আর সর্বশেষ যেটা দেখেছি যে গণতন্ত্রকে সফল করার জন্য কি কি দরকার হবে সেটাও দেখেছি। হাওয়ার আশা করি পুরো ক্লাসটাই তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং শুনবে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এত সময় যারা সাথে ছিল সবাইকে ধন্যবাদ এবং সামনে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে এবং অংশগ্রহণ বাড়াবে। যদি কোনো বিষয়ে সমস্যা হয় আমার সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করা যাবে। দেখা হবে সামনের ক্লাসে। তত সময় সবাই ভালো থাকবে, পরিবারের সাথে সময় কাটাবে, নিজে নিরাপদ থাকবে এবং পরিবারকে নিরাপদে রাখবে। ভালো থাকবে সবাই, শুভকামনা সবার জন্য। আবারও ধন্যবাদ।